মানচিত্রের ওপর এক অদৃশ্য ছায়া, যাকে বহু আগেই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার কথা ছিল, যাকে ধ্বংস করতে গত কয়েক দশক ধরে খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। পশ্চিমা বিশ্বের চোখে সে এক বিস্ফোরা, কিন্তু সেই রাষ্ট্রটি আজও মরুর বুকে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করছে। বলছি ইরানের কথা, যাকে অনেকে মনে করেছিল এক সাময়িক ঝড়, কিন্তু সেই ঝড়ই এখন সুপার পাওয়ারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরান কি তবে অপরাজেয়, নাকি পশ্চিমের সাজানো ছক এবার বুমেরাং হতে চলেছে? দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আর ইউরোপ ইরানকে দেখেছে এক অচল কাঠামো হিসেবে। তাদের ধারণা ছিল কঠোর নিষেধাজ্ঞা ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে। বিপ্লবী গার্ড আর পরমাণু কর্মসূচিকে তারা মনে করত বিলুপ্ত প্রায় এক নিদর্শন। পশ্চিমা নীতি নির্ধারকরা বারবার বলেছিল ইসলামী প্রজাতন্ত্রের পতন শুধু সময়ের ব্যাপার, কিন্তু ইরান বরাবরই সেই দম্ভকে গুঁড়িয়ে দিয়েছে। ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি এক অদ্ভুত ধৈর্যের নাম। হাজারো নিষেধাজ্ঞার শেকল পায়ে দিয়েও তারা শুধু টিকেই থাকেনি, বরং বদলে ফেলেছে যুদ্ধের পুরো সমীকরণ। আজ যখন ওমানের মাস্কাটে আলোচনার টেবিল বসে, তখন পশ্চিমা কূটনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ তারা যাকে মৃত ঘোষণা করতে চেয়েছিল সেই ইরানই এখন দর কষাকষিতে সবচেয়ে শক্তিশালী। নিষ্ক্রিয় কোনো ছায়া নয়, ইরান এখন বিশ্ব রাজনীতির এক চতুর খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের ইরান নীতি সবসময়ই দুটি পথে হেঁটেছে, চাপ এবং শর্ত সাপেক্ষ সংলাপ। তারা নিষেধাজ্ঞাকে ব্যবহার করেছে ইরানের পতন ত্বরান্বিত করার অস্ত্র হিসেবে, কিন্তু ইরান নিজেকে আধুনিকভাবে বিপরীত কোনো ব্যর্থ রাষ্ট্র মনে করে না। তেহরানের কাছে সার্বভৌমত্ব আর ধর্মীয় কর্তৃত্ব হলো টিকে থাকার মূল মন্ত্র। পশ্চিমা আদর্শে মিশে যাওয়াকে ইরান মনে করে তাদের আদর্শিক আত্মহত্যা। তাই মাস্কাটের আলোচনায় বসা মানে তাদের কাছে আত্মসমর্পণ নয়, বরং এটি বিশ্ব দরবারে নিজেদের শক্তির জানান দেওয়ার এক সুনিপুণ কৌশল। পশ্চিমারা ইরানের ড্রোন বা পরমাণু সক্ষমতাকে হুমকি হিসেবে দেখে, কিন্তু ইরানের দৃষ্টিতে এগুলোই তাদের টিকে থাকার রক্ষা কবচ। এই আদর্শিক লড়াই আলোচনাকে বারবার জটিল করে তোলে। মজার ব্যাপার হলো, প্রতিটি বৈঠক পশ্চিমা দেশগুলোর পুরনো ধারণাকে ভুল প্রমাণ করছে। তারা বুঝতে পারছে ইরানকে আর অদৃশ্য করে রাখা সম্ভব নয়। নিষেধাজ্ঞা দিয়ে বা ভয় দেখিয়ে এই রাষ্ট্রকে মানচিত্র থেকে সরানো যাবে না। নিকট ভবিষ্যতে হয়তো বড় কোনো চুক্তি হবে না, অবিশ্বাসের দেয়াল এখনো হিমালয়ের মতো উঁচু। তবুও এই আলোচনার গুরুত্ব অন্য জায়গায়। পশ্চিমারা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। তারা বুঝতে পারছে ইসলামী প্রজাতন্ত্র কোনো সাময়িক অস্থিরতা ছিল না, ইরান আন্তর্জাতিক ব্যবস্থার এক স্থায়ী এবং অপরিহার্য স্তম্ভ। সহাবস্থানই কি তবে একমাত্র পথ, নাকি ইরানকে দমানোর জন্য পশ্চিমারা বেছে নেবে আরো ভয়ঙ্কর কোনো ধ্বংসলীলা? যে রাষ্ট্রটিকে তারা ইতিহাসের আস্থা করে ফেলে দিতে চেয়েছিল, সেই ইরানই কি তবে আগামীর বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরো বড় কোনো প্রলয়? ইরানের এই টিকে থাকার রহস্য হয়তো বিশ্ব রাজনীতির ব্যাকরণ চিরতরে বদলে দেবে। ইতিহাস কি তবে ইরানের পক্ষেই কথা বলছে? সময়ই দেবে এই সবচাইতে বড় রহস্যের উত্তর। ওমানের রাজধানী মাস্কাট। পুরো বিশ্বের নজর এখন এই একটি শহরের দিকে। টেবিলের এক পাশে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, অন্য পাশে পশ্চিমের সবচাইতে বড় মাথা ব্যথা ইরান। কিন্তু আলোচনার টেবিলের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্ন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যদি যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যেতে পারে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়ে হাত দেওয়ার সাহস কেন দেখাচ্ছে না ওয়াশিংটন? কেন খামেনি এখনো ডোনাল্ড ট্রাম্পের নাগালের বাইরে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই কূটনৈতিক রহস্যের পেছনের আসল সত্য। 2025 সালের জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসেই ইরানকে কোণঠাসা করার মিশনে নেমেছেন। হোয়াইট হাউসের বার্তা পরিষ্কার, যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে হবে। কিন্তু মাস্কাটের আলোচনার টেবিলে দুই পক্ষই এখন বিপরীত মেরুতে। যুক্তরাষ্ট্র চায় পূর্ণ নিয়ন্ত্রণ, শুধু পারমাণবিক প্রকল্প নয়, তারা চায় ইরানের মিসাইল কর্মসূচিও বন্ধ হোক। সেই সাথে মধ্যপ্রাচ্যে ইরানের হাত কেটে ফেলার জন্য হিজবুল্লাহর ওপর সমর্থন বন্ধের শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্বের প্রশ্নে তারা 1 ইঞ্চিও ছাড় দেবে না। গত বছর ইসরায়েল ও ইরানের সেই 12 দিনের ভয়াবহ যুদ্ধের কথা মনে আছে?
যখন ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাত হেনেছিল মার্কিন বাহিনী। সাবেক মার্কিন কূটনীতিক অ্যানাল আয়ারের মতে সেই ঘটনার পর থেকেই ট্রাম্পের কৌশল পাল্টে গেছে। এখন আর শুধু চাপ নয়, তারা চায় ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু ইরান কেন নমনীয় হচ্ছে না? দেশটি এখন তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত, মুদ্রাস্ফীতি তুঙ্গে। তবুও তারা ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে আপোষ করতে নারাজ, কারণ এটাই তাদের টিকে থাকার শেষ ঢাল। এর মধ্যেই আলোচনায় এসেছে ভেনেজুয়েলার সেই চাঞ্চল্যকর ঘটনা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ অভিযানে তুলে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে বন্দী করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে তোলপাড় তোলা এই ঘটনার পর সবাই ভাবছে পরের টার্গেট কি খামেনি? কিন্তু ওয়াশিংটন কেন থমকে আছে? বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে ইরানের শাসন ব্যবস্থা ভেনেজুয়েলার মতো নড়বড়ে নয়। এটি অত্যন্ত সুসংগঠিত এবং জটিল একটি রাজনৈতিক কাঠামো। খামেনিকে সরিয়ে দিলেই ইরান ভেঙে পড়বে না, বরং দ্রুতই সেখানে নতুন কোনো উত্তরসূরি ক্ষমতায় আসবে এবং পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই ঝুঁকি যুক্তরাষ্ট্রকে পা পিছিয়ে নিতে বাধ্য করছে। মাস্কাটের এই আলোচনা কি তবে লোক দেখানো? যুক্তরাষ্ট্র চায় পূর্ণ নিয়ন্ত্রণ আর ইরান চায় স্রেফ টিকে থাকার স্বস্তি। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে সামরিক সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ইরান কি ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কমিয়ে দিয়ে ট্রাম্পকে শান্ত করতে পারবে, নাকি দুই পক্ষের এই জেদ মধ্যপ্রাচ্যে আরো বড় কোনো যুদ্ধের সূচনা করবে? ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত খামেনির উপর সরাসরি পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাবে, নাকি ইরানের সুসংগঠিত কাঠামোর কাছে হার মানবে হোয়াইট হাউসের দম্ভ? খামেনি আপাতত ট্রাম্পের নাগালের বাইরে ঠিকই, কিন্তু ইতিহাসের চাকা কোন দিকে ঘুরছে তা কেউই জানে না। এই কূটনৈতিক লড়াইয়ের শেষ কোথায়? বিশ্ব কি এক নতুন প্রলয়ের অপেক্ষায় আছে?